কাল খেলা ছিল চেন্নাই এগেনস্ট আরসিবি। অবভিয়াসলি সবাই জানে সাউদার্ন ডার্বি বলে, সাউথ ইন্ডিয়ান এল ক্লাসিকো বলা হয়। ওয়ান সাইডেড ম্যাচটা হয়ে গেল, তার জন্য প্রচণ্ড খারাপ লাগছে। আর এই ভিডিওতে আমি 5টা রিজন বলবো চেন্নাইয়ের হারের পিছনে, আর চেন্নাই কী করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই জিনিসটা পয়েন্ট আউট করবো, কারণ এটা করা খুবই দরকার। কারণ সিএসকের মতো টিমের এত ব্রেনলেস ডিসিশন কী করে হয় আমার তো ভাবনার বাইরে। যদি প্রথমে শুরু করি, প্রথম কারণ ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি। আর যারা এখন সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কি মনে হয় এই ভিডিওটার উপরে বা আমার পয়েন্ট আউটের উপরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ওই যে আবার শুরু করি ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি। ঋতুরাজ গায়কোয়াড় ইনভেস্ট করেছে 2020 সাল থেকে আই গেস সিএসকে, বাট ইম্প্যাক্ট যদি বলা হয় 21 দারুণ সিজন গেছে, 23 দারুণ সিজন গেছিলো, তারপর তাকে ক্যাপ্টেন করা হয় ফিউচার দেখে। কিন্তু তার ইম্প্যাক্ট কতটা, এই সিজন তো ছেড়েই দাও, আগের সিজনে যতটাই বা করেছিল কয়েকটা ম্যাচ সেখানেও কিন্তু ছিল না। ঋতুরাজ গায়কোয়াড় সিএসকের ক্যাপ্টেন, সে ক্যাচ মিস হওয়ার পর হাসছে, তার এত বাজে ডিসিশন, বলিং চেঞ্জেস এত বাজে, নূর আহমদকে স্লগ ওভারে বল দিচ্ছে, কী করে হয়? যদি তারা টিম রেডি করে থাকে, অকশনে যাওয়ার আগে 43 কোটি টাকা 43 কারোর তাদের পার্সে ছিল, কি করে এত বাজে টিম সিলেকশন হতে পারে আমার তো জানা নেই। বাট ঋতুরাজ গায়কোয়াড়ের পারফরমেন্স, অ্যান্ড সে নিজে স্বীকারও করেছে যে তার উপরে এটা যাওয়া উচিত। তো এই রিজনটা, ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি তো প্রচণ্ড বাজে ছিল, বলিং ডিসিশন থেকে শুরু করে ফিল্ড প্লেসমেন্ট খুব বাজে দেখিয়েছে, ক্লুলেস। আমার তো মনে হয়েছে ক্লুলেস। আমার মনে হয় না এই সিজনের পর বা এই আর একটা সিজন হয়তো দিতে পারে, তারপর আবার মেগা অপশান, তারপর মেবি সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সিটা নিয়ে নেবে। বাট তখন সঞ্জু স্যামসনের এজ বেড়ে যাবে, তো একটা ডিলেমাতে চলবে সিএসকে ম্যানেজমেন্ট বা সিএসকে। আর কি করা যাবে, ঋতুরাজ গায়কোয়াড় স্টেপ আপ তাকে অবশ্যই করতে হবে। সেকেন্ড রিজন নূর আহমেদ। আমার যতটা মনে পড়ছে 10 সিআর না তো 10 বা 11 সিআরে রিটেন করা হয়েছে, তাকে অকশনে কিনা হয়েছে প্রাইম স্পিনার হিসাবে, যে 1 নম্বর স্পিনার থাকবে চেন্নাইয়ের মাটিতে খেলা হয়, চিদম্বরমে, সেখানে অবধি নূর আহমেদের পারফরমেন্স নেই। চেন্নাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজের হয়ে তুমি যখন খেলছো, তার উপরে তোমার যদি এত স্পিন ফ্রেন্ডলি পিচে যদি তোমার পারফরমেন্স না থাকে, তবে টিমের ভালো করা বা বেটার করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সবাই আমরা রাশিদ খানকে বলি, নারিনকে বলি, বাট নূর আহমেদ কিন্তু ওই স্ট্রেচারটা কোনো সময়ই ওই লেভেলের ছিল না যে তাকে 10 বা 11 কোটি টাকা দিয়ে রিটেন করতে হবে। নূর আহমেদের কী বাজে পারফরমেন্স, যদি একটা প্রাইম স্পিনারের পারফরমেন্স এতটা বাজে থাকে তবে সত্যি ইস্যু রয়েছে। নাম্বার 3, ডেথ বলিং। চেন্নাই সুপার কিংস আবার সেই বলি অকশনে 43 কোটি নিয়ে গিয়েছিল, কোনো ইনভেস্টমেন্ট নেই। ডেথ বলিং কে করবে এটা কি জানা ছিল না? একটা নেথান এলিসের উপরে যদি ভর করে থাকে, অ্যান্ড নেথান এলিস ইয়েস ডেথ বলিংয়ের দারুণ বল করে, কিন্তু যেটা হয় আনফর্চুনেটলি তার সে ইনজার্ড হয়ে যায়, তারপর আর কোনো ব্যাকআপ নেই ডেথ বলিংয়ের। আনসুল কাম্বোজ ডেথ বলিং করছে, যে নতুন বলের বলার, বা কে করছে সাথে করছে খালিল আহমেদ পুরোটাই তো পাওয়ার প্লের বলার, তাদেরকে দিয়ে ডেথ বলিং করানো হচ্ছে। ডেথ বলিং প্রচণ্ড একটা বড় ইস্যু। টিম ডেভিড যেভাবে কালকে মারলো জেমি ওভারটনকে দিয়ে ইংল্যান্ড অবধি বল করায় না, এখানে ঋতুরাজ গায়কোয়াড় জেমি ওভারটনকে দিয়ে স্লগ ওভার করাচ্ছে। ভাবা যায় এত বাজে ক্যাপ্টেন্সি, এটা তুমি ভাবতে পারছো? কী বলবো আর। ডেথ বলিং প্রচণ্ড একটা বড় ইস্যু ছিল। রিজন নাম্বার 4 সেইটা হচ্ছে ম্যানেজমেন্ট ইস্যু। এই যে ম্যানেজমেন্ট ইস্যু যেটা বলছি, একটু খোলাখুলি বলাই ভালো। স্কাউটিং টিমে হেড হয়েছে 2 বছর আগে, 24 সিজন থেকে আই গেস শ্রীকান্ত, যে কিন্তু কলকাতার স্কাউটের হেড ছিল। হ্যাঁ, কলকাতাকে কি করে মারিয়েছে, ডিলেমাতে ফেলেছে, একটা মাডের মধ্যে ফেলেছিল এই লোকটা। সে এখন চেন্নাইয়ের স্কাউটিং হেড, চেন্নাইয়েও সেম সিচুয়েশান করছে। এই যে স্পেন্সার জনসন, নেথান এলিসের এগেনস্টে যে স্পেন্সার জনসনকে আনা হয়েছে, তার পরিবর্তে
স্পেন্সার জনসন 1 বছর ধরে ইনজার্ড, আর ডিসিশন দেখো স্পেন্সার জনসনকে একটা ইনজার্ড প্লেয়ারের রিপ্লেসমেন্ট ইনজার্ড প্লেয়ারকে দিয়ে করাচ্ছে। এটা ভাবা যায়? এটা মানা যায়? এই ম্যানেজমেন্ট? এতদিন তো আমরা সবাই বলতাম ধোনি টিম তৈরি করেছে, ধোনির উপরে কেউ না, স্টিভেন ফ্লেমিং না, কেউ না, কেউ না। এখন তো ধোনিও নেই, এবার তো পুরোটাই ঋতুরাজের টিম। আর যতটা ইন্টারভিউ দেখে মনে হয়েছে ধোনি বলে দেয়, সাজেশন দিয়ে দেয়, কিন্তু ধোনি এটা মেকশিওর করে যে এটা তোমার টিম, তোমরা ডিসিশন নাও, আমি শুধু বলে দেবো। আর আমার এটা এটা মনে হয় না যে ধোনি ইন্টারফেয়ার করেও বা। স্টিভেন ফ্লেমিং যদি অন্য টিমের কোচ হতো না, 3টে থেকে 4টে সিজনের পর তাকে স্যাক করে দেওয়া হতো। এখানে সে 19 বছর ধরে আছে। স্টিভেন ফ্লেমিংয়ের কন্ট্রিবিউশনটা কী? এতদিন তো পুরোটাই ধোনি সামলাতো, অকশনে স্টিভেন ফ্লেমিং বসে আছে, ফোন কলে ধোনি আছে, তাহলে ধোনি রিজনই হচ্ছে। এখন সে নেই, তাহলে স্টিভেন ফ্লেমিংয়ের স্টেপ আপ করা উচিত না? নিউজিল্যান্ডের পেনশন কোটা চালাতো এর আগে, কনওয়ে, রচিন রবীন্দ্রা, ড্যারেল মিচেল কোনোদিন টি-20 প্লেয়ার। ডেভন কনওয়ে ভালো পারফর্ম করে দিয়েছে, কিন্তু ডেভন কনওয়ে কোনোদিনই টি-20 প্লেয়ার ছিল না, তাও আবার চেন্নাইয়ের মতো মাটির জন্যে, চেন্নাইয়ের স্টেডিয়ামের জন্যে। ওটা নিউজিল্যান্ড কোটাতে চলতো। ম্যানেজমেন্টে প্রচণ্ড ইস্যু রয়েছে যে তারা ট্রানজিশন ফেজকে ইউটিলাইজই করতে পারেনি। তাদের ট্রানজিশন কবে থেকে সেই চলে আসছে, এখনও সেই ট্রানজিশন চলে আসছে। একটা এত বড় ফ্র্যাঞ্চাইজ যদি আমরা কলকাতাকে এত বাজে বলে থাকি, মানে আমি বলেছি আগের ভিডিওতে তোমরা দেখতে পারো সেই ভিডিওটা, সর্বনাশের কারণ। মানে তো আমরা তো চেন্নাইয়ের প্রতি এই এক্সপেকটেশনটা রাখতেই পারি না, কারণ চেন্নাই এত বড় মাপের ফ্র্যাঞ্চাইজি। তাদের ট্রানজিশন এভাবে চলছে, একটা দুটো বাচ্চা ছেলের উপরে, প্রশান্ত ভীর আর কার্তিক শর্মা, তাদের উপরে পুরোটা ছেড়ে দেবে 28 কোটি টাকা, যেখানে কোনো বলার্স নেই সেরকম নাম করা। সিমারজিৎ ছিল এর আগে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো গ্রুম নেই। মুকেশ চৌধুরী ঋতুরাজের ক্লোজ, গুরজাপনিত ইয়ের ক্লোজ, এগুলো ক্লোজনেস বা ফ্যামিলি ম্যাটারভাবে চলছে। কোনো প্ল্যানিং প্লটিং নেই। ম্যানেজমেন্টের এত বড় ধাক্কা, মতলব মানে কী বলবো, আরসিবির ম্যানেজমেন্টকে দেখো, কোচিং স্টাফ, আর চেন্নাই কোচিং স্টাফ কী করছে আমরা জানি না। এই শ্রীকান্ত আর ফ্লেমিং, মতলব যদি আমি ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও প্লিজ। এইটা ছিল 4 নম্বর রিজন। এবার 5 নম্বর রিজনে আসি। 5 নম্বর রিজনটা বলার আগে বলি যে দেখো এইটা না, এই রিজনটা একটু অন্য রকমের। কারণ দেখো, তোমরা প্রথমত সঞ্জু স্যামসনকে ট্রেড করে এনেছে, ভালো কথা, কিন্তু টু বি অনেস্ট সঞ্জু স্যামসন কি প্রচণ্ড ভালো প্লেয়ার? এখন তোমরা আমার সাথে লড়াই করবে, অবভিয়াসলি লড়াই করার মতোই কথা বলছি, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাসিভ, একা ম্যান নক আউটে ম্যাচ জিতিয়ে চলে এসেছে। কিন্তু সঞ্জু স্যামসনের ইনকনসিস্টেন্সি কিন্তু আমরা সবাই জানি, কত বছর ধরে খেলছে আমরা সবাই জানি, কিন্তু নাথিং ইয়ে করতে চাইছি না সঞ্জু স্যামসনের উপর। কিন্তু সঞ্জু স্যামসনের ইনকনসিস্টেন্সি তো আছে, এটা সবাই জানে। আয়ুষ মাত্রের আন্ডার-19 ফর্ম ছিল না ওয়ার্ল্ড কাপে, তার আগের লাস্ট ইয়ার আইপিএল লাস্টের দিকে ভালো গেছে। অ্যান্ড এখন ডেভেল ব্রেভিসের ইনজার্ড আছে, সেই কম্বিনেশনটা হচ্ছে না, মানে প্লেইং 11 বা প্লেইং কম্বিনেশনটা ম্যাচ করছে না। কিন্তু এবার যদি এইগুলো রিজন হয়ে থাকে, কারণ বাইরে কিন্তু উর্ভিল প্যাটেলের মতো প্লেয়ার বসে রয়েছে আয়ুষ মাত্রের জন্যে। আয়ুষ মাত্রে আন্ডার-19 ভালো যায়নি, ডোমেস্টিক অত ভালো যায়নি, তাও তাকে ব্যাক করা হচ্ছে। প্রশান্ত ভীর কালকে 43 রান করেছে শেষের দিকে, কিন্তু স্টার্টিংয়ে কিন্তু সে 17 বলে 19 রান ছিল, এটাও লক্ষ্য করতে হবে। লাস্টের দিকে ইউটিলাইজ করে নিয়েছে, কিন্তু টি-20 আর সেই খেলাটা নেই এখন, যেখানে লাস্টের দিকে ইউটিলাইজ করতে হবে। এখন প্রথম থেকেই আমরা দেখলাম ইন্ডিয়া কী করে জিতলো, বাকি টিম সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কী লেভেলে খেলছে, তারা প্রথম থেকেই কিন্তু অ্যাটাক করছে। আরসিবি কী করে খেলছে, হায়দ্রাবাদ। এখন যদি 17টা বল নেওয়ার পর যদি কেউ মানে এক্সেলারেট করে, তা তো একটা তো ইস্যু রয়েছেই। তো এই ট্রানজিশন ফেজ, এইসব রিজন, ঋতুরাজের ক্যাপ্টেন্সি, নূর আহমেদের মতলব বাজে ফর্ম, বোলিং এটা এরকম এত বাজে ম্যানেজমেন্ট ডিসিশন, সত্যি কথা বলতে এগুলোই সিএসকেকে ভোগাচ্ছে। এখন থেকে না, আগের সিজনেও ভুগিয়েছে। 2023-এ জিতে গিয়েছিল জাদেজার জন্যে, ওইটাও তো ম্যাচ হারা ছিলই বলতে গেলে, জাদেজা এসে একটা মিরাকেল দেখিয়ে দিয়েছিল। সেই ফাইনালটা জেতার পর ধোনির রিটায়ারমেন্ট নেওয়া উচিত ছিল, এবং তখন থেকে গ্রুম করা উচিত ছিল বোলিং লাইন আপে অ্যান্ড লোয়ার মিডল অর্ডারে, কিন্তু চেন্নাই ম্যানেজমেন্ট করেনি। শুধু ব্র্যান্ড ভ্যালু বাড়াতে এমএসডিকে লাগবে এই করে গেছে ম্যানেজমেন্ট, ওনার্স সবাই। তো সেই জিনিসটাই এখনও কন্টিনিউ হচ্ছে, এর থেকে তো বেশি কিছু বলার নেই। তবে আমি বলছি না ধোনির দোষ, কারণ ধোনির কী করে দোষ? একটা ম্যানেজমেন্ট একটা টিমের সাথে এত বছর ধরে জড়িত, তারা যদি তাকে ফোর্স করে সে তো কিছু করতে পারবে না। কিন্তু 23-র ফাইনালটা জেতার পর একটা ফেয়ারি টেল স্টোরি হতো, আইপিএল জিতলো, তখন রিটার্ন নিয়ে নেওয়া উচিত ছিল। সেই সময় থেকে গ্রুম করে নিত যদি কিছু বোলার্সের উপর, কিছু মিডিল অর্ডার, কিছু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের উপর, তাহলে কিন্তু এই সিচুয়েশনটা হতো না। এখন সেমিফাইনালে যেতেও পারে, আমার যেমন প্রেডিকশন ছিল সেমিফাইনালে যাবে পাঞ্জাব বা চেন্নাইয়ের মধ্যে যে কোনো একটা টিম। কিন্তু এই বোলিং অ্যাটাক নিয়ে অবশ্যই একটা বড় ইস্যু রয়েছে,
এখন দেখা যাক সঞ্জু স্যামসনের ফর্ম আসে কিনা, ঋতুরাজের ফর্ম আসা খুব জরুরি। নিচে কার্তিক শর্মা কী করতে পারে, ডেভেল ব্রেভিস কবে ফিট হয়, ধোনি আসে কিনা, অনেকগুলো ইস্যুস রয়েছে। সেই ইস্যুসগুলোকে সলভ করলে চেন্নাই আগে যেতে পারে। এখনও বলছি চেন্নাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজের জন্য ঋতুরাজ ক্যাপ্টেন্সি হতে পারে না। আমি এখনও বলছি ইন ফিউচার যদি ভালো করেও ফেলে তখনও বলবো, কারণ ঋতুরাজের মধ্যে সেই ফ্লেয়ারটা নেই ক্যাপ্টেন্সিতে, সেটা আগেও দেখা হয়েছে, এখনও দেখছি। তো একটা বিগ ডিসিশন নিতে হবে কিছু বছর পরেই অবশ্যই। অ্যান্ড তোমরা কি মনে করো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। অ্যান্ড ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ওই যে বললাম শ্রীকান্ত এতদিন কলকাতাকে মারিয়েছে, এবার কিন্তু চেন্নাইয়ের পালা। একে কী করতে এনেছে নো ডাউট। আর ফ্লেমিং নিজে থেকে ডিজাইন হয়ে যাওয়া উচিত ফ্লেমিংয়ের, সত্যি কথা বলছি।